NN24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বরাকে ফের শুরু অবৈধ বারমেড সুপারির রমরম ব্যবসা, দিগরখালে ট্রাক আটক। চৌরাশি জন নিযুক্তি প্রাপ্তদের প্রজ্ঞা যোজনার মাধ্যমে সংবর্ধনা জানালেন মন্ত্রী কৌশিক রায়। আরআর খাস জমিতে বসবাসকারীদের পাট্টা প্রদানে রাজ্য সরকারের সংকেত, কাতিরাইলে আনন্দের জোয়ার। তারাপুরে জুয়ার আসরের নিউজ করায় সাংবাদিককে খুনের হুমকি, থানায় মামলা। ভারত ও আর্মেনিয়ার সম্পর্ক প্রাচীন ও গভীর, বলেন মিস নায়রা মার্কসন। এবারে সংবাদ বিস্তারিত। বরাকে ফের শুরু হয়েছে অবৈধ বারমেড সুপারির রমরমা ব্যবসা। একদিকে পুলিশ মাঝে মধ্যে দু একটি ট্রাক আটক করলেও কোনো অবস্থায় বন্ধ হচ্ছে না অবৈধ বারমেড সুপারির কালো বাজার। বরাকের ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে প্রতিনিয়ত বহিরাজ্য পাচার হচ্ছে বারমেড সুপারি, যার প্রমাণ দেখা গেল শুক্রবার রাতে। আসাম মেঘালয় সীমান্তের দিগরখাল ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বারমেড সুপারি বোঝাই NL01 AH 3569 নম্বরের একটি ট্রাক আটক করেছে পুলিশ। প্রাপ্ত খবর মতে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে এদিন রাতে গুমরা পুলিশ এক অভিযান চালিয়ে ট্রাক আটক করতে সক্ষম হয়। সঙ্গে আটক করা হয়েছে চালককে। চালকের নাম রুহুল আলম, কালাইন এলাকার বাসিন্দা। জানা গেছে, সীমান্তবর্তী রাজ্য মিজোরাম থেকে সুপারি বোঝাই করে দালালের সাহায্যে কাছাড়ের ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে বহিরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পাচারকারীরা। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুপারি বোঝার ট্রাক সহ চালককে আটক করতে সক্ষম হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালক সহ সুপারি বোঝাই ট্রাকটি গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে রয়েছে বলে জানা গেছে। এদিন চালককে আটক করা হলেও এখন পর্যন্ত মূল সরবরাহকারীকে আটক করতে পারেনি পুলিশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বচ্ছ নিযুক্তি প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে লক্ষ্মীপুর বিধানসভার এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে মোট ৮৪ জন নবনিযুক্তি প্রাপ্তদের আজ প্রজ্ঞা যোজনার মাধ্যমে সংবর্ধনা জানালেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন নবনিযুক্তি প্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের সাথে সাথে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মন্ত্রী কৌশিক। চাকরি তারা পেয়েছেন, এডিআরিতে চাকরি পেয়েছেন নিজের পরিশ্রমের ফলে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে উনি আসামে মেধার ভিত্তিতে যাতে চাকরি আমাদের ছেলেমেয়েরা পেতে পারেন সেটার ব্যবস্থা উনি গ্রহণ করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন। আর আজকের দিনে আর এই জন্য আমরা দেখেছি যে কংগ্রেসের যখন সরকার ছিল মনোহরণ কমিশনের নামে আজকেও কেস চলছে, 94 থেকে কেস চলছে। বিভিন্ন জেলায় আপনারা দেখবেন ভেঞ্চার স্কুল কেস করেছে, বিভিন্ন জেলায় আপনারা দেখবেন যে টিচারদের নাম দেওয়া হয়েছে, ইলিগেল ইরেগুলার টিচার নাম দেওয়া হয়েছে, কেস চলছে, হাজার হাজার কেস কোর্টে চলছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে বিগত 4.5 বছরে আসাম সরকারকে 2 লক্ষর কাছাকাছি চাকরি দিয়েছে। এই একটিও চাকরির বিরুদ্ধে কেউ হাইকোর্টে যেতে পারেনি, কেউ হাইকোর্টে একটা মোকদ্দমা করেনি, কারণ হাইকোর্টে কেস করার মতো কোনো ব্যবস্থাই ছিল না। কারণ প্রত্যেক পুরা ট্রান্সপারেন্সির মাধ্যমে, ট্রান্সপারেন্ট প্রক্রিয়ায়, পুরা খোলা প্রক্রিয়ায় সবাই আজকের দিনে দেখতে পাচ্ছেন যে আমি পরীক্ষা দিয়েছি, এত নম্বর পেয়েছি। আর যিনি পাননি উনি আগামী দিনের জন্য চেষ্টা করছেন যে আমার আগের জন এত নম্বরে পেয়েছিলেন, আমি আজকের দিন এই নম্বরে পেতে পারিনি, আগামী দিনের জন্য আমরা যাতে নিজেকে তৈরি করতে পারি। এই জন্য আজকের দিনে আমরা আপনাদের সময় বেশি নেব না। এই 84 জন যারা ছেলেমেয়েরা এই আমাদের লক্ষ্মীপুরে চাকরি পেয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা যাতে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে আপনারা সুন্দরভাবে রাজ্য সরকারের যে চাকরি, সেই চাকরি, যে চাকরি আপনারা পেয়েছেন বিভিন্ন জায়গায় আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্লেস অফ পোস্টিং দিয়ে দেওয়া হবে।
আমাদের মনের মধ্যে যে সরকার চাকরি আমরা পেয়েছি, সরকারি চাকরি আমরা পেয়েছি, আসাম সরকার যেখানে আমাদেরকে এই আসামের 35টা জেলাতে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেখ না কেন, আমরা সেখানে গিয়ে নিষ্ঠার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা কাজ করবো, যাতে আমাদের বাবা মার নামকে আমরা উজ্জ্বল, মুখকে উজ্জ্বল আরো করতে পারি, নামকে উজ্জ্বল করতে পারি। আমরা লক্ষ্মীপুরের মানুষ গিয়ে আসামের বিভিন্ন জায়গায় যখন কাজ করব, লক্ষ্মীপুরের নামকে যাতে আমরা উজ্জ্বল করতে পারি, অনুরোধ আপনাদের সবাইকে রাখছি। যেহেতু আপনারা চাকরি পাবেন, আপনাদেরকে ডাকা হবে একটা নির্দিষ্ট সময়ে, আপনারা সেদিন গিয়ে নিজের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আর যখনই যে চাকরিতে করতে, যখনই যে জায়গাতে কোনো অসুবিধা হোক না কেন, আপনারা যোগাযোগ করবেন যে আমার কাছে, আমি এই জায়গাতে এসেছি, আমি হয়তো ডিব্রুগড়ে পেয়েছি, আমি হয়তো ধুবড়িতে পেয়েছি, আমি হয়তো শ্রীভূমিতে পেয়েছি, আমার এই অসুবিধা হচ্ছে, আমাকে একটু হেল্পের প্রয়োজন আছে। আপনারা যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাজ্য সরকারের নির্দেশ মর্মে আর খাস জমিতে বসবাসকারীদের পাট্টা প্রদানের পথ অবশেষে প্রশস্ত হয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তে আনন্দের জোয়ার কাতিরাইল গ্রামে 7 দশকের প্রতীক্ষায় অবসান ঘিরে শুক্রবার এক জরুরি সভার আয়োজন করে কাতিরাইল উন্নয়ন কমিটি। কমিটির সভাপতি সুব্রত রঞ্জন ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানানো হয়। কাতিরাইল উন্নয়ন কমিটির এক জরুরি সভায় মিলিত হই। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই পাট্টা প্রদানের দাবি তা পূরণ করার জন্য আসাম সরকার কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করেছেন, এই জন্য আমরা আসাম সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সভায় উপস্থিত সদস্যরা জানান, আর খাস জমিতে বসবাসকারীদের দীর্ঘদিনের দাবি পূরণের এই পদক্ষেপ ইতিহাস সৃষ্টি করেছে। এছাড়াও কাতিরাইল গ্রামের এই পুরনো সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণ করার জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 26শে অক্টোবর কাতিরাইল খানজালা এলপি স্কুল প্রাঙ্গণে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গণসমাবেশের মধ্য দিয়ে এলাকাবাসীর পাট্টা আন্দোলনের নতুন অধ্যায় সূচিত হবে। উপস্থিত ছিলেন কাতিরাইল উন্নয়ন কমিটির সভাপতি সুব্রত রঞ্জন ধর, সহসভাপতি প্রমথেশ রঞ্জন দেব, সেবক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক দীপন কুমার দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আমাদের কাতিরাইল উন্নয়ন কমিটি বিগত 2017 সালে আমাদের গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে জড়ো হই এবং সভা সমিতি করি, জনপ্রতিনিধিদের কর্ণগোচর করি, কিন্তু দুঃখের বিষয় এ যাবৎ কেউ এটার সাড়া দেয় নাই। আমাদের কমলাক্ষ দে পুরকায়স্থ উনার শরণাপন্ন হওয়ার পর আমরা একটা বিরাট সফলতা দেখতে পেয়েছি। আজ প্রায় 6 মাস হবে, 6 মাস আগে তার সাথে আমরা ওই পাট্টা সংক্রান্ত, কাতিরাইলবাসীর পাট্টা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে একটা আলোচনায় বসি এবং যেটা ভিতরে গুমর ছিল সেটা আমরা তাকে তুলে ধরি যে আর খাসের জন্য আমাদের পাট্টা থেকে বঞ্চিত হচ্ছে, সেটা তিনি নিজে ওই ব্যাপারটা অনুধাবন করেন এবং সেটা অফিসিয়ালভাবে যাই হোক ওটাকে কিভাবে কি করতে হবে তিনি অফিসের মাধ্যমে ওটাকে নিয়ে আমাদের এই সাধারণ খাস হিসাবে জায়গাটারে করে আমাদের পাট্টার ব্যবস্থা করেছেন। তাকে আমরা কাতিরাইলের তরফ থেকে, কাতিরাইল উন্নয়ন কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ, আসাম সরকারকে অশেষ ধন্যবাদ। আমাদের যে দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের আমাদের আশার মধ্যে যে আলো ফুটিয়ে তুলছেন তার জন্য আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনে তিনি যেন আরও আমাদের সাহায্য করেন, আমরা যাতে তার দ্বারস্থ হতে আমাদের আর কোনো দ্বিধা থাকে না। তার মাধ্যমে আমরা কাতিরাইলবাসীর এই উন্নয়ন কমিটিকেও আমরা ধন্যবাদ জানাবো, কারণ উন্নয়ন কমিটির অ্যাক্টিভিটিস অনেক স্বচ্ছ, সুন্দর এবং যা ওরা করে দেখাতে পারে নাই 70 বছর বিগত অনেক কমিটি এসে গেছে, অনেক বিধায়ক আসছেন, কিন্তু উন্নয়ন কমিটি এতটুক যে আমাদের গ্রামবাসীকে একটা উপহার দিয়েছে তার জন্য আমরা গ্রামবাসীর তরফ থেকে উন্নয়ন কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী 26/10/2025 ইংরেজি যে আমাদের সম্মেলন হবে, সেই গণসম্মেলনের মধ্যে আমাদের এই আপামর জনসাধারণ থেকেও আমরা উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং গণসম্মেলনে আমরা আমন্ত্রিত আমাদের কমলা দে পুরকায়স্থকে আমন্ত্রণ করব এবং তাকেও আমরা চেষ্টা করব যে তাকে এটা সম্মানিত করার জন্য দেব।
শিলচর তারাপুর 1 নম্বর গেট রেল ক্রসিং এলাকায় জুয়ার আসরের নিউজ করায় সাংবাদিক তাপস রঞ্জন নাথকে 3 যুবকের খুনের হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ মর্মে তাপস রঞ্জন নাথ 3 অভিযুক্তের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। এফআইআর এ বলা হয় যে গতকাল রাতে তারাপুরের বাসিন্দা রাজা দেবনাথ, জগদীশ বর্মন তাপস নাথকে প্রাণনাশের হুমকি দেন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শাসানি দেয় যে তাকে যেখানে পাবে সেখানেই খুন করবে। শনিবার রাতেই তারাপুর গিরিশ রোডের বাসিন্দা লিটন চক্রবর্তী মোবাইল ফোনে তাকে কড়া ভাষা প্রয়োগ করে বলেন, জুয়ার আসর বন্ধ হওয়ায় যত টাকা ক্ষতি হয়েছে কালী পূজার পরে তাকে তা দিতে হবে এবং বিপদে পড়বে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক তাপস রঞ্জন দাস। উল্লেখ্য যে গত 17 অক্টোবর শুক্রবার রাতে নিউজ চ্যানেলে তারাপুর 1 নম্বর গেট রেল ক্রসিং এলাকায় লাগাতার জুয়া খেলার খবর সম্প্রচারিত হয়। প্রতিদিন এভাবে জুয়ার আসর বসায় এলাকার জনগণ অতিষ্ঠ হওয়ায় এই সংবাদ পরিবেশিত হয়। রাতেই পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশ বাহিনীর সেখানে যাওয়ায় জুয়ার আসর বন্ধ হয়। আমরা আজকে এখানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে আজকে সদর থানায় উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে। আমাদের কলিগ সিনিয়র ভিডিও জার্নালিস্ট তাপস রঞ্জন দাস, ওনাকে গতকালকে একটা নিউজ করেছিলেন। উনি একটি অবৈধভাবে জান্ডিমুন্ডা এবং জুয়ার আসরের বিরুদ্ধে উনি নিউজ করেছিলেন। তারপর ওনাকে হুমকি দেওয়া হয়। ওই এলাকার কয়েকজন 3জন ব্যক্তি ওনাকে পুজোর পরে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় এবং পুজোর পরে ওদের মানে যা ক্ষতি হয়েছে সব কিছু দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে তাপস রঞ্জন দাস এ ব্যাপারে আমাদের সুপারিনটেন্ডেন্ট পুলিশ নোমাল মাহাতা স্যারকে বিষয়টি জানায় এবং আমাদের প্রেস ক্লাবকেও জানানো হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি। তাপস রঞ্জন নাথ ওই 3 ব্যক্তির বিরুদ্ধে আজকে একটি এফআইআর দায়ের করেছেন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে পুরো আশ্বাস দিয়েছেন যে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে। যেহেতু এটি খুব গুরুতর বিষয়, একজন মানুষকে খুন করা হবে বলে হুমকি দেওয়াটা মানে খুবই বড়। এখন তার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি যে যতটুকু পারা যায় অপরাধীকে মানে গ্রেফতারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আর্মেনিয়া থেকে আগত বিদেশি ও সমাজকর্মী মিস নায়রা মার্কসন বলেছেন যে ভারত ও আর্মেনিয়ার সম্পর্ক অত্যন্ত প্রাচীন, সাংস্কৃতিক ও আত্মিকভাবে গভীর। শিলচরের মিডিয়ার সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় তিনি বলেন, ভারত এবং আর্মেনিয়ার মধ্যে আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বন্ধন হাজার বছরের পুরনো, যা সময়ের সঙ্গে আরও মজবুত হয়েছে। তিনি আরও জানান, এর আগে তিনি আসামের গুয়াহাটি, ডিব্রুগড় শহরেও বক্তৃতা দিয়েছেন। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করার কারণে তার ভারতের সঙ্গে আত্মিক সম্পর্ক। বর্তমানে তিনি বিশ্বের বিভিন্ন আদিবাসী সমাজে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন। 1915 সালে আর্মেনিয়ান গণহত্যার পরও আর্মেনিয়া তাদের সাংস্কৃতিক পরিচয় টিকিয়ে রেখেছে। আর্মেনিয়া এবং ভারত উভয় দেশই নিজেদের মূল্যবোধ, ঐতিহ্য ও পারিবারিক সংস্কারকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি নিজেদেরকে আর্য বংশোদ্ভূত বলেও মনে করেন। ইতিহাসের উল্লেখ করে তিনি জানান, 5ম শতাব্দীর বহু প্রাচীন গ্রন্থে ভারতের উল্লেখ পাওয়া যায়। 1773 সালে আর্মেনিয়ার প্রথম সংবিধান ভারতের কলকাতায় রচিত হয়েছিল এবং 1821 সালে সেখানেই প্রথম আর্মেনিয়ান বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর্মেনিয়া বিশ্বের প্রথম দেশ যা খ্রিস্টাব্দ 301 সালে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়। আর্মেনিয়ার জনসংখ্যা প্রায় 30 লক্ষ হলেও বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটিরও বেশি আর্মেনিয়ান বসবাস করেন। ভারতের কলকাতা, আগ্রা, মুম্বাই, চেন্নাই এবং মাইশোর শহরে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। মিস নায়রা বলেন, খ্রিস্টপূর্ব 200 সালে ভারতের 2 রাজকুমারী আর্মেনিয়া গিয়েছিলেন এবং প্রায় 500 বছর ধরে তাদের বংশধরেরা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছেন। তুরস্কের দখলে থাকা আর্মেনিয়ার ঐতিহাসিক স্থানগুলির ধ্বংসযজ্ঞের প্রসঙ্গে তিনি বলেন, এটি মানব সভ্যতার ঐতিহ্যের জন্য উদ্বেগজনক বিষয়। ধর্ম ও বিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এদিনের অনুষ্ঠানে কল্যাণ আশ্রমের প্রান্ত সংগঠন মন্ত্রী রাজেশ দাস, জ্যেষ্ঠ কর্মকর্তা কেদার কুলকার্নি ও প্রান্ত সহ সংগঠন মন্ত্রী সঞ্জিত পাল উপস্থিত ছিলেন। আগামী 18 অক্টোবর অনুষ্ঠানটি প্রো-জি কমে স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানের রূপরেখা ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানান।
পুজোয় এবারকার থিমের বাহার। শ্রীভূমির প্রতিটি ক্লাব কোনো না কোনো থিম বেছে নিয়ে কালী মায়ের পুজো আয়োজন করেছেন। হয়তো ক্লাব রক্তিমাভো কাশ্মীরের পেহেলগাঁও রক্তাক্ত ঘটনা অথবা অপারেশন সিঁদুর থিম বেছে নিয়েছে। ক্লাব রক্তদূত অযোধ্যার রাম মন্দির, নবজাগরণ সংঘ কম্বোডিয়ার বুদ্ধ মন্দির তুলে ধরেছে। অন্যতম ক্লাব সপ্তর্ষি এবার পুজোর থিম হিসেবে বেছে নেয় আদিযোগী শিব। ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরে ভেলিয়ানগিরি পর্বতমালার পাদদেশে ঈশা যোগ কেন্দ্রের কাছে যেটি অবস্থিত। বাহারি আলোর দায়িত্বে রয়েছেন কলকাতার কারিগরেরা। আদিযোগী শিবলিঙ্গে আলো এবং শব্দে স্থানীয়দের দায়িত্ব দেওয়া হয়েছে। পুজোর সভাপতি হিসেবে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সম্পাদক হিসেবে রয়েছেন নির্মল বণিক ও জয় গোপাল দত্ত। এদিকে পুজো আয়োজনের রূপরেখা নিয়ে শনিবার রাতের দিকে ক্লাবের সম্পাদক নির্মল বণিক মিডিয়ার সামনে উল্লেখ করেন। প্রথমত আমাদের শ্রীভূমি শহর তথা বরাক উপত্যকায় যারাই এই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের ক্লাব সপ্তর্ষির পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শুভ দীপাবলি ও কালী পুজো। তৎসঙ্গে ভক্তদের এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক বছর যেভাবে আমাদের ক্লাব সপ্তর্ষি স্টেশন রোড এনডি কলোনির পুজো সর্বজনীন কালী পুজো কমিটি নতুনত্ব দেওয়ার চেষ্টা করে, ঠিক সেইভাবে এইবারও নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করছি আমরা। আর এবারের থিমের বিশেষত্ব হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের দক্ষিণ রাজ্যে আমাদের যে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরে যে পর্বতমালায় যে বাবা শঙ্করের, বাবা শিবের যে মূর্তি আছে, যেটা স্ট্যাচু আছে, সেটা মধ্যে আমরা আদলে তৈরি হচ্ছে আমাদের মূলত, এবং সেটার মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টের মাধ্যমে সেই বাবা শিবের বিভিন্ন রুদ্ররূপ তুলে ধরা হবে, যেটাকে আদিযোগী স্ট্যাচু বলে, যেটা বেঙ্গালুরু যে তামিলনাড়ুতে উপস্থিত আছে। সেই যে থিমটাই তুলে ধরা হচ্ছে আমাদের মূল্যের এবারে। আর সঙ্গে আমাদের প্রতিমা যেটা আছে, সে প্রতিমা আমাদের সেই আদিযোগীর সঙ্গে মিলিয়ে, থিমের সঙ্গে মিলিয়ে প্রায় 16 ফুট উঁচু সেই প্রতিমা থাকবে, এবং প্যান্ডেলের ভিতর এবং বাইর দুই জায়গায় বিভিন্ন শো হবে লেজার শোর মাধ্যমে। আর ওইটাই এই বরাক উপত্যকা তথা আমাদের এই অঞ্চলে, বিশেষভাবে আমাদের শ্রীভূমি শহরে আমার জানা মতে আগে কখনো হয়নি। আমার মনে হচ্ছে যারা আসবেন, মায়ের ভক্তরা বা যারা দর্শনার্থীরা আসবেন, অত্যন্ত সুন্দর জিনিস, নতুন জিনিসত্ব পাবেন। এবং আমাদের আরেকটি লক্ষ্য করেছি, আমাদের যে কলকাতা থেকে যারা লেজার শো করবে, ওনারা মানে কাজ করছেন দিনরাত, এবং সঙ্গে আমাদের স্থানীয় শিল্পী আমাদের চিকন পাল যিনি আছেন ডেকোরেটার্স, ওনার সঙ্গে টাই আপ করে কাজ চলছে। আমাদের প্রতিমা শিল্পালয়ের প্রতিমা উনি বানাচ্ছেন। আর আমাদের শ্রীভূমি তথা পার্শ্ববর্তী আমাদের জেলা কাছাড় জেলা শিলচর থেকে আগত এবং আমাদের এই শ্রীভূমি শহরের দুজনে মিলে আমাদের রাস্তার যে বাইরের যেগুলো আলোকসজ্জা সেটা করছে। এবং আমরা যেভাবে প্রতি বছর 3 দিন আমরা প্রসাদ বিতরণ করা হয়, সেইভাবে প্রসাদ বিতরণ করা হবে। সব মিলিয়ে আমাদের এবারের পুজোর বাজেট প্রায় 30 লক্ষ টাকার উপর। এবং আমরা অন্যান্য বছর যেভাবে এনডির প্রবেশদ্বারে আমাদের পুজোটা হয়, কিন্তু এবার আমাদের থিমটা এত বড় থিম, যার জন্য সেখানে সম্ভব হবে না। অল্প 100-150 মিটার ভিতরে আমাদের সেটা করা হয়েছে। আর তার জন্য এই জায়গা তৈরি করতে গিয়ে আমাদের খরচা এবং সময় অনেক লেগে যায়। তো আমি অনুরোধ করব দর্শনার্থীদের প্রতি, আপনারা আমন্ত্রণ করছি, আপনারা আসবেন। আপনারা প্রত্যেক বছর মতো এবছরও ক্লাব সপ্তর্ষি নতুন পুজো, নতুন প্যান্ডেল, নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে। আশা করি সবাই দেখে মুগ্ধ হবেন। আজ শিলচর ক্লাব রোডের নিকট ক্ষুদিরাম মূর্তির সামনে সিপিআইএম কাছাড় জেলা কমিটির পরিচালিত কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে কমিটির সদস্যরা ফুল দিয়ে প্রণাম করে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান। এরপর সমিতির কাছাড় জেলা সম্পাদক বিদ্যুৎ দেব তার বক্তব্য রাখেন। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। নমস্কার।